আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুল ইসলাম ঢাকা 2 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার বক্তব্যের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু, তার পরিবার পরিজন যাদেরকে 1975-এ নির্মমভাবে হত্যা করেছে তাদের বিদেহী আত্মার প্রতি, জেলখানায় নিহত জাতীয় 4 নেতার আত্মার প্রতি, মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, ওই 2 লক্ষ নির্যাতিতা মা বোনের প্রতি, 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমার বাজেট বক্তব্য আমি শুরু করছি। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী গত 6 জুন 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট সংসদ উপস্থাপন করেছেন। তিনি একটি সুন্দর, গণমুখী, বাস্তবমুখী, উন্নয়নধর্মী বাজেট উপস্থাপন করেছেন। তার জন্য তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, এবারের বাজেট সর্বকালের সর্ববৃহত্তম বাজেট, ইতিহাসের বৃহত্তম বাজেট। স্বাধীনতার পর 1972-73 অর্থ বছরে বঙ্গবন্ধুর প্রথম বাজেট ছিল 786 কোটি টাকা, আর আজ তার বেড়ে দাঁড়িয়েছে 7,97,000 কোটি টাকা উন্নীত হয়েছে। বাজেট উন্নয়ন কর্মসূচিতে 2,65,000 কোটি টাকা রাখা হয়েছে। পরিচালন সহ অন্যান্য খাতে 5,32,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, 2005-2006 অর্থ বছরে বিএনপি জামাত জোট সরকার আমলে বাজেটের আকার ছিল 61,000 কোটি টাকা মাত্র। 18 বছরে তা আমরা, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, তার 14 গুণ বৃদ্ধি পেয়েছে, একথা স্বীকার করতেই হবে। মাননীয় স্পিকার, 1975-এ জাতির জনক বঙ্গবন্ধুকে আমরা হারিয়েছি। বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা স্বপ্ন দেখা ভুলে গিয়েছিলাম। আমরা বঙ্গবন্ধুর হত্যার বিচার করতে পারবো না। জিয়াউর রহমান খুনি জিয়া ইন্ডেমনিটি অফ ডেথ জারি করেছিলেন। আমাদের যুদ্ধ অপরাধী যারা জেলখানায় আটক ছিলেন, যারা দালাল কোলাবরেটর অ্যাক্টে তাদেরকে ছেড়ে দিয়েছিলেন। 1975 সালের 31শে ডিসেম্বর এক অর্ডিন্যান্স বলে সকল কোলাবরেটরকে ছাড়িয়ে দিয়েছেন। যুদ্ধাপরাধীদের বিচার করার যে প্রস্তুতি বঙ্গবন্ধু নিয়েছিলেন, সেই আশা তিরোহিত হয়েছিল। আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা 1981 সালে বাংলাদেশে ফিরে আসার পর আমরা আবার স্বপ্ন দেখা শুরু করেছিলাম। বঙ্গবন্ধুর খুনিদের বিচার করতে পেরেছিলাম, 71-এর ঘাতকদের আমরা বিচার করতে পেরেছিলাম, এবং বাংলাদেশের যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে বঙ্গবন্ধু যখন তুলছিলেন তখনই তাকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই বাংলাদেশকে আজকে ক্রমান্বয়ে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এগিয়ে গেছেন। 96 সালে রাষ্ট্র ক্ষমতায় আসার পর তিনি যে কাজটুকু করতে পেরেছিলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার, প্রাথমিক বিচার, আবার 2008 সালে রাষ্ট্রীয় নির্বাচনের পর 2009 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর সেই বিচার, চূড়ান্ত বিচার আমরা অর্জন করতে পেরেছিলাম। 71-এর ঘাতকদের বিচার আমরা করতে পেরেছিলাম। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে 19 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। ঘাতকরা তাকে বারবার হত্যা করার চেষ্টা করেছে। সকল প্রতিকূলতার মধ্যে দিয়ে তিনি এগিয়ে গেছেন। আজকে বাংলাদেশ বিশ্বের অন্যতম এমন একটি দেশ, বাংলাদেশ, যে সমস্ত বিশ্ববাসী বাংলাদেশকে প্রশংসার চোখে দেখে। মাননীয় স্পিকার, বাংলাদেশের অপরিতরত অগ্রগতি আর বিশ্ববাসীকে বিস্মিত করেছে। বাংলাদেশ আজ বিশ্বের এক বিস্ময়কর বিষয়। এক সময়ের বিশ্বের এই দরিদ্রতম বাংলাদেশ আজ বিশ্বের 35তম বৃহত্তর অর্থনৈতিক দেশ। ব্রিটেনের অর্থনৈতিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ এর মতে অর্থনৈতিক বিকাশ অব্যাহত থাকলে 2037 সালে নাগাদ বিশ্বের 20তম বৃহত্তম অর্থনৈতিক দেশে পরিণত হবে বাংলাদেশ। আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সুফল ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন।
সরকারের স্থিতিশীলতা রক্ষা পেয়েছে, আর সরকারের স্থিতিশীলতা অব্যাহত থাকায় বিভিন্নমুখী উন্নয়ন সম্ভব হয়েছে। তাই গণতন্ত্র উন্নয়নের স্বার্থে সাংবিধানিক ধারাবাহিকতা ও সরকারের স্থিতিশীলতা রক্ষা করা একান্ত প্রয়োজন। আজকে স্বীকার করতেই হবে, অর্থ পাচার ও ঋণ খেলাপির বিষয়ে দুই একটা কথা বলতে চাই। আজকে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের অন্যতম একজন সৎ নেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, বিশ্বের সৎ ব্যক্তিদের তালিকায় 10 জনের মধ্যে তার নাম অন্তর্ভুক্ত, সেখানে বাংলাদেশ কোনো অবস্থাতেই দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতি যারা করে তাদেরকে কোনো সব বাংলাদেশ টলারেন্স করতে পারে না। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে অতীতে, বিএনপি কোনো সময় তার দুর্নীতিবাদ নেতা কর্মীদের সহায়তা করতে পারে নাই, তাদেরকে আইনের আওতায় আনতে পারে নাই। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে বিভিন্ন সময় আমাদের মন্ত্রী এমপিদের পর্যন্ত বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। আজকে আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, কিছুদিন আগে ক্যাসিনো কাণ্ডে আমাদের কতজন অনেকেই গ্রেফতার হয়েছেন, বিচারের আওতায় তাদেরকে আনা হয়েছে। দুর্নীতিতে বাংলাদেশ আজকে জিরো টলারেন্স, আমাদের যে কথাটা মাননীয় প্রধানমন্ত্রী বলেন বা সরকারের যে নীতি, এটা স্বীকার করতে হবে। আজকে জিরো টলারেন্স দুর্নীতি, আমরা আমাদের নেতা কর্মীদের কোনোভাবে আমরা দুর্নীতিতে ছাড় দিচ্ছে না। কিন্তু ইদানিং যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, আমি বিশ্বাস করি এইগুলো একটা ষড়যন্ত্রের অংশ, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে হঠাৎ করে আজকে কিছু দুর্নীতিবাজ সাবেক কর্মকর্তাদের বা কিছু কিছু আজকে এই সমস্ত প্রচার প্রপাগান্ডা আজকে হচ্ছে। এটা আমি আমার কেন সমস্ত বিশ্ব মানুষেরই এটা সন্দেহ হয়, আজকে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে এই সমস্ত দুর্নীতির কথা হঠাৎ করে উঠে আসছে। কিন্তু একথা স্বীকার করতে হবে, মানে স্পিকার আমাকে 5টা মিনিট সময় বাড়িয়ে দেবেন, দয়া করে 5টা মিনিট সময় বাড়িয়ে দেবেন। কিন্তু একথা স্বীকার করতেই হবে, যাদের বিরুদ্ধে আজকে অভিযোগ, তারা কেন আইনকে ভয় পায়, তারা আইনকে ভয় পেয়ে কেন তারা আজকে বিদেশে চলে যায়, তারা কেন আজকে এই বেনজির সাহেব বলেন বা আজকে সেই কর্মকর্তা বলেন, ছাগলকাণ্ডের সেই কর্মকর্তা বলেন, তারা কেন আইনকে ভয় পায়? আইনকে ভয় পায় বলেই তো আমাদের ভয় হয়, নিশ্চয়ই তারা দুর্নীতিগ্রস্ত এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলো সত্য, এটা ষড়যন্ত্রের অংশ। কিন্তু তারপর এই অভিযোগগুলো তাদের বিরুদ্ধে যে সত্য, তারা যেহেতু আইনকে ভয় পায়, তার জন্য এটা প্রতীয়মান হয়। আমি একটা কথাই বলতে চাই, কেবলমাত্র বেশি কথা না বাড়িয়ে একটি বিষয় আমি উল্লেখ করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন সকল ক্ষেত্রে, যে বাংলাদেশ উন্নয়ন, আমি পদ্মা সেতু, মেট্রো রেল এত কথা বলতে চাই না, সকল ক্ষেত্রে যে আমাদের উন্নয়ন, বিশ্ববাসী যখন আমাদেরকে অহংকারের চোখে দেখে বাংলাদেশকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করি আজকে 4 বার ক্রমান্বয়ে তিনি আজকে রাষ্ট্রীয় ক্ষমতায়। আমরা বিশ্বাস করি মালয়েশিয়ার মহাতির মোহাম্মদকে ছাড়িয়ে যাবেন তিনি, যদি এই দুর্নীতি, ব্যাংক লুটেরা এবং এই অপকর্ম যারা করে তাদের বিরুদ্ধে যদি আজকে ব্যবস্থা গ্রহণ করা যায়। বিশ্বাস করি আবার তিনি ক্ষমতায় আসবেন, রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ আসবে এবং মাননীয় প্রধানমন্ত্রী আবার সরকার গঠন করতে পারবেন। এই দুর্নীতিবাজদের যদি ব্যবস্থা গ্রহণ করা হয়, এটা এখনই সময় এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আমরা রাজনীতি যারা করি আমাদের লজ্জা হয় এই সমস্ত লোকদের, ব্যাংক লুটেরা বা যারা যে সমস্ত কাজ করছে, এই সমস্ত যখন আমরা চিত্র যখন আমরা দেখি। আমি আর এই বিষয়ে কথা না বাড়িয়ে আমার এলাকার সম্পর্কে আমি 2-1টি কথা বলতে চাই। মাননীয় স্পিকার আমাকে 2টা মিনিট সময় দেবেন, বেশি চাই না। আমি 3 মিনিট আমার নির্বাচন এলাকা ঢাকা 2-এর জনগণকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি। তারা পরপর 4 বার আমাকে নির্বাচিত করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন, তারা আমাকে পরপর 4 বার সংসদে পাঠিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর একটা অঙ্গীকার ছিল খোলামুড়া কামরাঙ্গীচর সেতু, যেটা প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভায় ঘোষণা করেছিলেন। আপনার সড়ক যোগাযোগ মন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই খোলামুড়া সেতু জন্য কামরাঙ্গীচর এলাকায় সয়েল টেস্ট বন্ধ হয়েছে, কিন্তু অদৃশ্য কারণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অনাপত্তিপত্র দিচ্ছে না, যার ফলে আমাদের এই খোলামুড়া সেতু আজকে হচ্ছে না। কামরাঙ্গীচরকে নিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশন একটা বিরাট
আমি মনে করব তুগলকি কর্মসূচি গ্রহণ করেছে। কামরাঙ্গীর চরকে বাণিজ্যিক এলাকা ঘোষণা করবে ইত্যাদি ইত্যাদি কর্মসূচি ঘোষণা করার কারণে আজকে আমরা এই সয়েল টেস্ট করার পরও সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয় থেকে সয়েল টেস্ট করার পরও আমরা অনাপত্তিপত্র পাচ্ছি না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই যাতে খোলামোড়া কামরাঙ্গীর চর সেতুটা হয়। আমার নির্বাচন এলাকায় সকল ক্ষেত্রে সকল স্কুল কলেজ সমস্ত নতুন নতুন বিল্ডিং হচ্ছে, উন্নয়নের কমতি নেই, উন্নয়ন সব ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। আমার নির্বাচন এলাকায় একটি কলেজ এবং স্কুলকে কেরানীগঞ্জের ইস্পাহানি স্কুল এবং সাকতা স্কুল, ইস্পাহানি কলেজ এবং সাকতা স্কুল আজকে সরকারিকরণ করা হয়েছে। আমার কামরাঙ্গীর চরে যে হাসপাতাল, আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলাপ করেছি, 31 শতবিষ্ট হাসপাতাল অনেক জায়গায় আছে। মোহাম্মদ নাসিম, প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম কথা দিয়েছেন এই হাসপাতাল 50 বেড বা 100 বেডে উন্নত করবেন। স্বাস্থ্যমন্ত্রী মহোদয় কথা দিয়েছেন তিনি হাসপাতাল পরিদর্শনে যাবেন এবং ইনশাল্লাহ আমি আশা করি এই ব্যবস্থাও তিনি করবেন। আমার এলাকায় ভাকুরতায় যেখান থেকে সাভার থেকে মোহাম্মদপুর আসতে লাগতো 1.5 ঘন্টা, সেখানে একটা রাস্তা আমরা করতে পেরেছি ভাকুরতার থেকে আজকে সাভারের থেকে মোহাম্মদপুর আসতে লাগে মাত্র 15 থেকে 20 মিনিট। উন্নয়নের কমতি নেই। আরো যে সমস্ত কাজ আছে আমি বিশ্বাস করি সেই কাজগুলো আমরা এই সময়ের মধ্যে আমরা সেই কাজগুলো করতে পারবো। আমি কথা না বাড়িয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করতে চাই। শুধু শেষ করার আগে আবারও বলতে চাই, বিশ্বের অন্যতম সৎ রাষ্ট্রনায়ক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশে ব্যাংক লুটেরা, অর্থ পাচারকারীরা এবং এই সমস্ত দুর্নীতিবাজরা আমাদের গায়ে চুনকালি মাখতে পারে না। তাদের বিরুদ্ধে অবশ্যই যেমনি ভাবে ক্যাসিনো কাণ্ডের বিচার হয়েছিল তেমনি ভাবে তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমি এই কথা আমি বিনয়ের সাথে আমি অনুরোধ করতে চাই। এই কথা বলে স্পিকার আপনাকে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলে এখানেই শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা। ধন্যবাদ মাননীয় সদস্য।